আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আজ আমরা অতিথি হিসেবে পেয়েছি আপনাদের খুবই সুপরিচিত চিকিৎসক ও মিডিয়া ব্যক্তিত্ব ডক্টর আব্দুল নূর তুষারকে। জনাব আব্দুল নূর তুষার, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আহ, আমার প্রিয় বন্ধু মাসুদ কামাল ভাই। অনেক অনেক কৃতজ্ঞতা। আপনি আমাদের এখানে এসেছেন, আমরা আসলে অনেক কৃতজ্ঞ আপনার কাছে। আপনি খুবই ব্যস্ত থাকেন, তারপর আমাদের ডাকে সাড়া দিয়ে আসেন। এটা আমাদের জন্য খুবই একটা বড় পাওনা, প্রাপ্তি আর কি। আচ্ছা, যে কথাটা দিয়ে শুরু করি সেটা হলো যে আমরা তো মাত্র শহীদ দিবস আমাদের, মানে 21শে ফেব্রুয়ারি পাবো না। ওই দিনই দেখলাম যে বিভিন্ন ঘটনা, আমি দু একটা ঘটনা আপনাকে বলি। প্রথমত যেটা বলতে চাচ্ছি যে জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান উনি শহীদ মিনারে গিয়েছিলেন পুষ্পস্তবক অর্পণ করতে। ওনার সঙ্গে ওনার দলের আরো লোকজন গিয়েছিলেন। অনেক বছর পর, মানে গত বছর কখনই আমি ওনাদেরকে যেতে দেখিনি। এই যে প্রথমবার গেলেন, এটা আমি কিন্তু এটা খুব পজিটিভলি নিয়েছি। তারপরে ওনাকে যখন জিজ্ঞাসা করা হলো, উনি বললেন যে রাষ্ট্রীয় আচার পূরণ করতে উনি এসেছেন। তখন আরো কিছু সাপ্লিমেন্টারি কোশ্চেন ছিল, যেগুলো শুনে উনি খেপে গিয়েছেন। এই বিষয়টাকে আপনি আসলে কিভাবে দেখছেন? জামাত ইসলাম বেশ কিছুটা সময় ধরে নিজেদেরকে প্রগতিশীল মধ্যপন্থী দল হিসেবে প্রমাণ করার চেষ্টা করছে। এটা তাদের আরেকটা সূক্ষ্ম কৌশল। কেননা জামাত ইসলামের পক্ষে এটা হওয়া সম্ভব না, এই কারণে যে তাদের গঠনতন্ত্র, তাদের যে আহ, দলের ইন্টারনাল যে অ্যাটমসফিয়ার বা অভ্যন্তরীণ পরিবেশ, সেটি মধ্যপন্থী গণতান্ত্রিক দলের নয়। এবং তারা কোনোভাবেই প্রগতিশীলতাকে পছন্দ করে না। তারা একদিকে নারীকে দমিত করতে চায়, একদিকে তারা অনেক ধরনের অশ্রাব্য কুশ্রাব্য ভাষায় শুধু নারী নয়, তাদের বিরোধীদেরকেও আক্রমণ করে। তারা ইন্টারনেটে বট বাহিনী পেলে তারা বিরোধী মতকে অত্যন্ত কুৎসিত ভাষা আক্রমণ করে, আবার অস্বীকার করে যে তাদের কোনো বট নাই। তাদের দলের লোকেরা একেবারে তাদের চিরশত্রু ছাত্রলীগের পেটের মধ্যে ঢুকে থাকে এবং ফেসবুকে স্ট্যাটাস দেয় যে নৌকার বিজয় হবে। তো এরকম একটি দল যখন এসে বলে যে তারা মধ্যপন্থী হয়ে যাচ্ছে, তারা প্রগতিশীল হচ্ছে, এদেরকে বিশ্বাস করার কোনো কারণ নেই। তবে তারা বলতেই পারেন এটা তাদের রাজনৈতিক একটা লক্ষ্য, কিন্তু তাদেরকে বিশ্বাস করা খুব কঠিন। আমি অবশ্য আহ সবসময় মনে করি যে সবারই সংশোধনের সুযোগ আছে। ফলে সত্যি সত্যি যদি তারা মধ্যপন্থী প্রগতিশীল হয়ে গিয়ে থাকেন, তাহলে এটা তাদেরকে কাজের মধ্যে দিয়ে প্রমাণ করতে হবে। এবং তাদের কথার মধ্যে দিয়ে শুধু না, তাদের প্রক্রিয়া, তাদের যে গঠনতন্ত্র, সব জায়গাতে প্রমাণ করতে হবে। তো সর্বত্র তারা এটা প্রমাণ করতে পারছেন না, শুধু মুখে পারছেন বলে এখনো তাদের বিশ্বাস করতে পারছে না। কিন্তু আমি তাদেরকে এই পথে স্বাগত জানাই। যদি তারা সত্যি একটি প্রগতিশীল ইসলামী দল হতেন, তাহলে পৃথিবীর ইতিহাসে এইটা হবে প্রথম একটি প্রগতিশীল ইসলামিক দল। কেননা ইসলামিক দল সাধারণত প্রগতিশীল হয় না, কারণ তাদের আইন কানুন তো আসলে একটা ধর্মীয় একটা গণ্ডির মধ্যে আবদ্ধ। আমি এই আবদ্ধতাকে বিরোধিতা করি না। আমি যেটা অপছন্দ করি সেটি হচ্ছে সেই ধর্মীয় গণ্ডির মধ্যে আবদ্ধ থেকে যদি আপনি মানে এক ধরনের নাটক করেন যে আপনি আসলে প্রগতিশীল, সেটা নিয়ে আমার আপত্তি। আমার কিন্তু ধর্মীয় গণ্ডিতে আবদ্ধ রাজনৈতিক দল নিয়ে কোনো আপত্তি নাই। তারা রাজনীতি করতে পারেন, জনগণ যদি গ্রহণ করে সত্যি তাদের করবে, যদি না করতে পারে করবে না। এটা তো একটা আদর্শিক লড়াই। তো সেইখানে যারা যারা লড়াই করবেন তারা করবেন। তো আমি মনে করি যে তারা এই প্রগতিশীল প্রমাণ করার জন্য এবং নিজেদেরকে বদলে গিয়েছেন এটা প্রমাণ করার জন্য এইবার হঠাৎ করেই 21শে ফেব্রুয়ারিতে শহীদ মিনারে গিয়েছেন। কিন্তু সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি একটা অদ্ভুত কাজ করেছেন। সাংবাদিকরা যখন তাকে জিজ্ঞেস করেছে আপনি কেন এলেন, উনি বলছেন উনি বিরোধী দলের নেতা, তাই প্রোটোকল মানতে এসেছেন। তো ওনার দলের প্রোটোকলে এটা নাই, বিরোধী দলের প্রোটোকলে এটা আছে। তার মানে আপনি চিন্তা করেন, দল হিসেবে তারা এখনো এটাকে পছন্দ করে না। কিন্তু বিরোধী দলে গিয়েছেন বলে, জনগণ তাকে বিরোধী দলে দিয়েছে বলে এখন জনগণের মন রক্ষায় তাকে এটা করতে হচ্ছে। তাহলে আরেকটি বিষয় চিন্তা করেন, ওনারা আসলে যে রাজনীতিটা করেন এটা জনগণের মন রক্ষার রাজনীতি তারা করেন না। তারা তাদের নিজেদের একটা রাজনীতি করেন। এখন যখন জনগণ তাদেরকে বিরোধী দলে পাঠিয়ে দিয়েছে, এখন তারা প্রোটোকল মেনে চলছে, মানে জনগণ তাদেরকে বাধ্য করেছে ওইখানে যাওয়ার জন্য। এইটা না, হচ্ছে এখানে এক। আরেকটা আর কথা। দ্বিতীয় হচ্ছে, যখন যখন প্রশ্ন করলো যে এটা কি জায়েজ হয়েছে না না জায়েজ, উনি রেগে গেলেন। হ্যাঁ, উনি বললেন যে এই প্রশ্ন আপনি কেন করবেন? এই প্রশ্ন তো অবশ্যই তাকেই করা হবে, কারণ তিনি জামাতে ইসলামের আমির। তিনি যদি ধর্মের ব্যাখ্যা দিতে না পারেন, তিনি যদি জায়েজ না জায়েজের ব্যাখ্যা দিতে না পারেন, তাহলে দলের নামের শেষে ইসলাম কেন? দলের নামের শেষে তাহলে জামাতে ইসলাম কেন, তাই না?
উনি অথবা না, ওনার দলের আমি কোন এখানে আপনাকে আরেকটা জ্ঞানী প্রশ্ন করি। ব্যক্তি এটা ব্যাখ্যা উনি দিবেন, কিন্তু ওনারা তো বলেছেন, এটাকে নাজায়েজ বলেছেন। জি, জি, উনি কিন্তু বলেছেন যে উনি রাষ্ট্রীয় আচার পালন করতে এসেছেন, রাষ্ট্রীয় আচার। ওকে, বিরোধী দলের নেতা হওয়ার কারণে ওনার উপর ওই যে রাষ্ট্রীয় আচার পালনটা জরুরি হয়ে থাকে, এটা ভালো, আমি এটা আপত্তি করি না। কিন্তু আমার আরেকটা প্রশ্ন, যে ওনারা তো একসময় সরকারি দলেরও পার্ট ছিলেন, ওনাদের দুইজন মন্ত্রী ছিলেন, তখন তারা রাষ্ট্রীয় আচার পালন করতে কি আসলেন? আপনি মনে করতে পারেন? তখন তারা দল যেহেতু ক্ষমতায় ছিল না, তাই দলের উপরে রাষ্ট্রীয় আচার আসে নাই। তারা এটাকে ওই যে ওরকম ধরে নিয়েছেন জানাজার নামাজের মতো, কেউ পড়ে দিলেই হবে। হ্যাঁ, তো ওই ওরকম আর কি তারা পাঠিয়ে দিয়েছেন বিএনপি কে, ভেবেছেন যে তাদের হয়ে গেল। এইভাবে তারা একটু ঢাকার ফাঁকা দিয়েছিলেন। কিন্তু এইবার তারা পারেন নাই, কারণ তারা এখন সরাসরি বিরোধী দলের নেতা এবং এইবার ক্ষমতায় যেতে চেয়েছিলেন। ক্ষমতায় গেলে তো তাকে অবশ্যই স্মৃতিসৌধে ফুল দিতে হতো না, যেভাবে তারেক রহমান দিলেন। তারপরে তাকে কি শহীদ মিনারে ফুল দিতে হতো না? তাকে কি বাংলাদেশের যেগুলি জাতীয় সৌধ সেগুলিকে সম্মান করতে হতো না? তো অতএব তারা আসলে ক্ষমতার জন্য সবকিছু করতে রাজি আছেন। ক্ষমতার জন্য তারা রাষ্ট্রীয় আচার নাম দিয়ে এই কাজে এসেছেন। কিন্তু যখন প্রশ্ন করা হয়েছে জায়েজ না জায়েজ, তিনি উত্তর দিতে চান নাই এবং উত্তরটা দেন নাই। শুধু তাই না, তাকে আর একটা প্রশ্ন আছে, সেটি হচ্ছে রাষ্ট্রীয় আচার কি ধর্মীয় জায়েজ না জায়েজের উপরে না নিচে? রাষ্ট্র কি ধর্মের উপরে না নিচে? এইটা তো জানতে হবে, তাকে তো এটাও বলতে হবে যে রাষ্ট্রীয় আচার কি ধর্মের উপরে না ধর্মের নিচে, এটাও তো যাই হোক, বলতে হবে। একটু অতএব বেকায়দা এই প্রশ্ন ব্যাখ্যাগুলি করতে তারা পারেন। করবেন না। আমি আপনাকে বলি, সংসদের গদিতে এতগুলি লোক নিয়ে গিয়ে বসবেন, এতগুলি মানুষ নিয়ে তারা জীবনে প্রথমবারের মতো সংসদে প্রবেশ করবেন, সংসদের নানান ধরনের সুবিধা অসুবিধা এগুলি তারা ভোগ করবেন। অতএব তারা এই মুহূর্তে দেখবেন খুব সুকৌশলে এই জায়েজ না জায়েজ ফতোয়া সব দূরে সরিয়ে রাখবেন। এগুলো শুরু হবে কখন জানেন? যখনই সরকারি দল কোন একটা ভুল করবে, তখনই তারা ধর্মের বিধান নিয়ে এসে হাজির হবে। জি, আচ্ছা, আমি আরেকটা প্রসঙ্গে একটু যাই। আমাদের সদ্য সাবেক যে সরকার, সেই সরকারের যিনি প্রধান ছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস, ওনার যিনি প্রেস সেক্রেটারি মিস্টার শফিকুল আলম, জ্ঞানী মানুষ, কোনো সন্দেহ নাই। তো উনি একটা ওনার নিজস্ব ফেসবুকে একটা পোস্ট দিয়েছেন কিছুক্ষণ আগে, এবং সেটা 21শে ফেব্রুয়ারি, বাংলা ভাষা এগুলো নিয়ে। যদি উনি ইংরেজিতে লিখেছেন, আমার ধারণা আপনি ওটা দেখেছেন। আপনি কি দেখেছেন নাকি আমি আরেকবার পড়বো? হ্যাঁ, আমি দেখেছি উনি ইংলিশে লিখেছেন। উনি তো বাংলা লিখতে পারেন না হয়তো, বা বাংলা লিখতে স্বাচ্ছন্দ্য বোধ করেন না। বিদেশি প্রতিষ্ঠানে চাকরি করেছেন, কাজ করেছেন। অতএব জি, মনে হয় তার মধ্যে ওইটার একটা সম্পর্কে উনি যে বলেছেন যে এই নতুন নতুন বাংলা শব্দ, ইনকিলাব, ফয়সালা, আজাদি, আওয়ামী লীগ, এগুলি সবই নাকি বাংলা শব্দ, এবং সবশেষে বলেছেন যে সি ডট 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 লিংপং, এটাও নাকি বাংলা যে শব্দ। তো আপনি কি এই ওনার এই মন্তব্যের সঙ্গে একমত, অথবা ওনার এই মন্তব্য নিয়ে আপনার কোনো মন্তব্য আছে কি? ভাষাবিজ্ঞানীরা বলেন যে ভাষা ধীরে ধীরে বদলায়, ভাষায় নতুন শব্দ যুক্ত হয়, কিন্তু ভাষা কখনো এই কুৎসিত শব্দকে নিজের সঙ্গে যুক্ত করে না। ভাষা কুৎসিত শব্দের শব্দার্থ জানে, কিন্তু ভাষায় কুৎসিত শব্দের স্থান হচ্ছে কুৎসিত হিসেবেই। এটা কখনো সুন্দর শব্দ হিসেবে জায়গা পায় না। ভাষাতে সবই আছে, গালি আছে, অশ্রাব্য কথা আছে, সবই আছে, কিন্তু এগুলি ডিকশনারিতে থাকে, মানুষ সেগুলি ব্যবহার করে না। এগুলি জনসমক্ষে ব্যবহার করাকে মানুষ মনে করে এটা অন্যায়। তো এইবার আসেন, উনি লিখেছেন ইনসাফ ইজ এ বিউটিফুল বাংলা ওয়ার্ড। ইনসাফ বাংলা শব্দ না, ইনসাফ হচ্ছে বিদেশি ভাষা যেটা বাংলা আত্মীকৃত হয়েছে। কেন হয়েছে? কারণ এই শব্দগুলিকে নজরুল এবং মুসলিম কবিরা কবিতায় ব্যবহার করেছেন একটা সময়। কিন্তু বাংলাদেশের বহুল প্রচলিত শব্দ হিসেবে ইনসাফ নাই। আমরা ইনসাফ শব্দটাকে বহুল প্রচলিত ভাবে ব্যবহার করি না। উনি বলেছেন সহিজ ইনকিলাব। ইনকিলাব বলতে আমরা একটা পত্রিকাকেই বহু বছর ধরে বাংলাদেশে বুঝেছি, যেটার প্রতিষ্ঠাতা ছিলেন জমিয়তুল মোদারেরিসিন মাওলানা মান্নান, যার বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে। এবং এখন ইনকিলাব, এখনো মানুষকে ইনকিলাব বলে প্রথমে মানুষ মনে করতো এটা একটা পত্রিকার নাম। এইটাকে উদ্ধার করে পুনর্বাসিত করা হয়েছে কিছুটা সময় ধরে। ইনকিলাব আরো বাংলা ভাষায় বহুল প্রচলিত শব্দ নয়, এবং ইনকিলাব আমরা ওইভাবে ব্যবহার করি না। এরপরে উনি বলেছেন সো আর ফায়সালা। ফায়সালার চেয়ে আমরা মীমাংসা শব্দটা বেশি ব্যবহার করি। ইনসাফের বদলে আমরা সুবিচার শব্দটা বেশি ব্যবহার করি, এবং ইনকিলাবের বদলে আমরা বিপ্লব এবং বিদ্রোহ এই শব্দটিকে আমরা ব্যবহার করি। মূলত বিপ্লব আমরা এই শব্দটাকে ব্যবহার করি। জিন্দাবাদ এইটা বাংলা ভাষায় খুব ভাতৃকৃত হয়েছে। আমরা বহু আগে থেকে জিন্দাবাদ ধ্বনিটা দেই। জিন্দাবাদ, মুর্দাবাদ এই দুইটা বাংলা ভাষায় আসলে গৃহীত হয়েছে, এটা বহুল ব্যবহৃত। জিন্দাবাদের
ভালো বাংলা প্রতিশব্দ নাই, এবং জিন্দাবাদ বাংলায় এটা বহুল ব্যবহৃত বিদেশি শব্দ, সেইভাবে আত্মীকৃত। সো ইজ আওয়ামী আর লীগ, আওয়ামী লীগকে উনি ভুলতে পারে না। ওনার উদাহরণ দিতে গেলে ওনার আওয়ামী লীগকেই লাগে, ঠিক আছে? ওনার আওয়ামী লীগ ছাড়া ওনার আসলে বেঁচে থাকার কোনো অবলম্বন নাই। আওয়ামী লীগকে আঁকড়ে ধরেই উনি এই যে ফ্যাসিস্ট সরকারকে গালিগালাজ করেই কিন্তু উনি একটা পথ পেয়েছিলেন। এবং আমার মনে আছে নির্বাচনের আগে উনি বিভিন্ন জায়গায় নির্বাচন পরিদর্শনের নামে পিছনে আওয়ামী লীগের পোস্টার, বঙ্গবন্ধুর ভাস্কর্য, এগুলি দিয়ে ছবি পোস্ট করতেন। এখন উনি বলতে পারেন এটা কৌশল, কিন্তু একজন সাংবাদিকের ব্যাকগ্রাউন্ড চুজ করার যথেষ্ট অপশন আছে। উনি কিন্তু ইচ্ছাকৃতভাবে এইগুলিকে পেছনে রাখতেন। সাকিব আল হাসানের পোস্টারের সামনে দাঁড়িয়ে উনি ছবি তুলতেন। তো উনি হচ্ছেন সেই লোক যিনি 5ই আগস্টের আগে ছিলেন গুপ্ত, 5ই আগস্টের পরে হয়েছেন উপ্ত। তো এই গুপ্ত উপ্তর রাজনীতির মধ্যে উনি ছিলেন। অতএব উনি আওয়ামী লীগ তো ভুলতে পারবেন না। আরেকবার যদি লুকান, ওনাকে আবার আওয়ামী লীগের পেটের মধ্যে গিয়ে লুকাতে হবে, আবার বঙ্গবন্ধুর মূর্তির সামনে দাঁড়াতে হবে, সাকিব আল হাসানের সামনে গিয়ে দাঁড়াতে হবে, ওনাকে ওই রকম সব ছবি পোস্ট করতে হবে। এই ছবিগুলি আমি বলবো উনি যেন সেভ করে রাখেন, কারণ এই ধরনের লোক আবার বেরোয় আসবে। এইবার উনি সবশেষে যেটা বলেছেন এটা খুবই আপত্তিকর। উনি বলেছেন সো ইজ সিলিং পং। এই শব্দ কে আবিষ্কার করেছে? এটা কবে থেকে বাংলা হয়েছে? উনি নিজেকে যদি নম চমস্কির জায়গায় মনে করে থাকেন, ওনার উচিত নম চমস্কির পাশে নিজের নাম শফিক বেত্রস্কি বা এই ধরনের একটা নাম দিয়ে বসে পড়া। কারণ উনি তো একটা বেয়াদভস্কি শফিকভ। এই যে শব্দটা উনি ব্যবহার করেছেন, এই যে শব্দটা উনি ব্যবহার করেছেন, এই শব্দটা আমরা দুজন মনে করেন আজকে ওনার নামে ব্যবহার করলাম। এটা তো বাংলা শব্দ, খুব সুন্দর শব্দ না? তো ভবিষ্যতে উনি এই শব্দটাতে যা বোঝানো হয় নিশ্চয়ই এটার অর্থ উনি জানেন, আমরা এটার অর্থ জানি না আসলে। এটার অর্থ নিশ্চয়ই খুব সুন্দর, এটা একটা বাংলা শব্দ নিশ্চয়ই, উনি নিশ্চয়ই সুন্দর বলে এখানে লিখেছেন। অতএব আমি ভবিষ্যতে ওনাকে বিভিন্ন জায়গাতে সিলিং পং, এটা আমি ওনাকে উৎসর্গ করছি, ওনাকে আমি সিলিং পং বলে মনে করছি। আমরা সবাই আশা করছি এই সুন্দর শব্দটা দিয়ে উনি ওনার বক্তৃতা শুরু করবেন। ওনাকে দেখা হলে সবাই ওনাকে সালামের সঙ্গে সঙ্গে সিলিং পং বলবেন, এবং এই সিলিং পং শব্দটাকে উনি ওনার গাড়িতে, বাড়িতে, ডায়েরিতে, সব জায়গাতে লিখে রাখবেন। আমি দেখলাম কিছুদিন আগে উনি আপনাকেও বলেছেন আপনি কিছু জানেন না, 80 ভাগ ভুল বলেন, কিন্তু উনি যে এটাকে এখন বাংলা বলেছেন এটা উনি নিশ্চয়ই ঠিক বলেছেন। উনি কখনো ভুল করেন না, উনি একেবারে সঠিক। উনি আসলে মানুষ না, উনি আসলে মানুষ হলে তো উনি ভুল করতেন, মানুষ মাত্রই ভুল করে, কিন্তু উনি আসলে মানুষ না, উনি মহামানুষ। উনি এমন একজন মানুষ যিনি বাংলা ভাষায় এই শব্দটাকে যুক্ত করতে পেরেছেন। আমি বাংলা ভাষায় অমর অবদান রাখার জন্য আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শফিক সাহেবকে বাংলার চুকলি সিলিং বম এই উপাধি দিলাম। যাক, আমরা আলোচনা যাই না, আমরা এখন আলোচনা শেষ করব। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ জনাব আব্দুল নূর তুষার। বিভিন্ন বিষয়ে আপনার মন্তব্য আমার মনে হয় দর্শকদের মনে নতুন চিন্তার জন্ম দিতে পারে। আপনি ভালো থাকবেন প্রিয় দর্শক, আপনারাও ভালো থাকবেন। এখন এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।